34 প্রশ্নটা বলেছে সমগ্র পৃথিবীতে জল ও স্থলের পরিমাণের অনুপাত 1:3, দক্ষিণ গোলার্ধে তা 1:9, উত্তর গোলার্ধে জল ও স্থলের অনুপাত কত? দেখো এই অঙ্কগুলো আমরা কোনো রকম এক্স বা কোনো জটিলভাবে করব না, জাস্ট লজিকটা একটু বুঝে নাও, একদম সহজে হয়ে যাবে। মনে করো এইটা একটা পৃথিবী, এটা একটা পৃথিবী, এইটা হচ্ছে উত্তর গোলার্ধ, এইটা হচ্ছে দক্ষিণ গোলার্ধ। এবার সমগ্র পৃথিবীতে জল মানে ওয়েটল্যান্ড আর ল্যান্ড এর যে রেশিওটা বলে দিয়েছে কত, বলে দিয়েছে 1:3 বলে দিয়েছে। এইবার এইটা দক্ষিণ গোলার্ধে, অনলি অন দক্ষিণ গোলার্ধে এই রেশিওটা বলে দিয়েছে 1:9 বলে দিয়েছে। তোমার থেকে জানতে চেয়েছে উত্তর গোলার্ধে জল আর স্থলের অনুপাত কত। অ্যাকচুয়ালি এটার মানে দেখো সমগ্র পৃথিবীতে এভারেজ যদি কল্পনা করি আর কি, হিসাব করি, এভারেজ পৃথিবীতে 1:3 অনুপাতে হচ্ছে যে তোমার জলভাগ আর স্থলভাগ আছে, তার মধ্যে দক্ষিণ গোলার্ধে 1:9 অনুপাতে জলভাগ আর স্থলভাগ আছে। তাহলে এই উত্তর গোলার্ধে কত অনুপাতে জলভাগ স্থলভাগ আছে সেটা বের করতে বলেছে। তো আমরা একদম সহজভাবে করব। দেখো এইটা যোগ করলে কত হচ্ছে, এইটা যোগ করলে কত হচ্ছে, অল ওভার পৃথিবীর কথা আসছে, এইটা যোগ করলে কত, 3 আর 1 যোগ করলে কত, 4। আমরা কি করব, এই রেশিওটাকে আমরা 4 দ্বারা গুণ করব। আর এইটা যোগ করলে কত হচ্ছে, এইটা যোগ করলে মানে দক্ষিণ গোলার্ধটা 1 ভাগ জল আর 9 ভাগ স্থল, 1 আর 9 যোগ করলে কত, 10। মানে জাস্ট হ্যাঁ, এইটা আমরা কি করব, জাস্ট দুটো রেশিওর আমরা যোগফলটাকে সমান করব। দেখো এখানে গুণ করলে কত হচ্ছে, 10 একে 10, 3 10 30, এইটা হচ্ছে। আর এখানে যদি আমরা গুণ করি, দেখো 4 একে 4, 4 9 36, এইটা পেলাম। এখন আমরা রেশিওটা এইটা পেয়ে গেলাম। তার মানে অল ওভার পৃথিবীতে জলভাগ হবার কথা ছিল, এখন আমরা এইটা বাদ দিয়ে দেবো, এইটা বাদ দিয়ে দেবো বা এইটাও বাদ দিয়ে দেবো। এবার দেখো অল ওভার পৃথিবীতে জলভাগ আর স্থলভাগের রেশিওটা এখন আমাদের যেটা হবার কথা ছিল 10:30, এইটা হবার কথা ছিল। এবার তার মধ্যে দেখো দক্ষিণ গোলার্ধে জলভাগ কত হয়ে গেছে, এটা জলভাগ ওয়েটল্যান্ড আর এটা ল্যান্ড। তো এটা দক্ষিণ গোলার্ধে জল কত হবার কথা ছিল, 10 হবার কথা ছিল, কিন্তু হয়েছে কত, 4 হয়েছে। মানে কত কম হয়েছে বলো তো, এখানে দক্ষিণ গোলার্ধে জলভাগ হবার কথা ছিল 10, হয়েছে কত, 4। মানে কত কম হয়েছে, 6 কম হয়েছে। মানে দক্ষিণ গোলার্ধে জলভাগটা আমার 6 কম আছে। তো 10 অল ওভার এভারেজ 10 হবার কথা ছিল, কিন্তু দেখতে পাচ্ছি দক্ষিণ গোলার্ধে 4 হয়েছে, দক্ষিণ গোলার্ধে 4 হয়েছে মানে 6 কম আছে। এই 6 কমটা কোথায় চলে যাবে বলো তো, 6টা আমার উত্তর গোলার্ধে চলে যাবে। তো 10 হবার কথা ছিল, এখানে 6 যে কম আছে সেই 6টা আবার কী হয়ে যাবে, উত্তর গোলার্ধের ঘাড়ে চাপবে, মানে 10-এর সঙ্গে 6 যোগ করলে কত হয়ে যাবে, 16 হয়ে যাবে। এইটা হয়ে যাবে জলভাগ। ঠিক সিমিলারলি স্থলভাগটা দেখো, অল ওভার পৃথিবীতে হওয়ার কথা ছিল 30, অল ওভার পৃথিবীতে হওয়ার কথা ছিল 30, কিন্তু দক্ষিণ গোলার্ধে হয়ে গেছে কত, 36 হয়ে গেছে। তো 36 হয়ে গেছে মানে কত এক্সট্রা হয়ে গেছে বলো তো, 6 দেখো এক্সট্রা হয়ে গেছে। হবার কথা ছিল দক্ষিণ গোলার্ধে 30, কিন্তু হয়ে গেছে 36, মানে 6 এক্সট্রা হয়ে গেছে। তার মানে এই উত্তর গোলার্ধের থেকে কমে এখানে চলে এসছে। তো কত কমে এসছে, 6 কমে এসছে, 6 এক্সট্রা আছে, মানে আমি 30 থেকে 6 বিয়োগ করব, 30 থেকে 6 বিয়োগ করলে কত হয়ে যাবে, 24। ব্যাস এইটাই আমার হচ্ছে অ্যান্সার, এটাই আমার হচ্ছে অ্যান্সার। ব্যাস এটাকে আমরা যদি কাটাকুটি করি, দেখো 8 দিয়ে যদি কাটাকুটি করি, 8 দুগুণে 16, 3 8 24, এইটা মানে আমরা বলে দেবো উত্তর গোলার্ধে জলভাগ আর স্থলভাগের রেশিওটা কত, 2:3, এটাই অ্যান্সার। 35-এর প্রশ্নটা বলেছে একটি কুকুর একটি খরগোশকে তাড়া করলো। কুকুর যে সময়ে 5টি পদক্ষেপ ফেলে, খরগোশ সেই সময়ে 6টি পদক্ষেপ ফেলে, কিন্তু কুকুর 4টি পদক্ষেপে যত দূর যায়, খরগোশ 5টি পদক্ষেপে তত দূর যায়। কুকুর ও খরগোশের বেগের অনুপাত কত? আচ্ছা এখানে দেখো দুটো প্রাণী আছে, একটা ডগ আছে আর একটা খরগোশ মানে র্যাবিট আছে, দুটো প্রাণী আছে। এবার কি বলেছে দেখো, কুকুর যে সময় 5বার লাফাচ্ছে, কুকুর যে সময় 5বার লাফাচ্ছে, খরগোশটা সেই সময় 6বার লাফাচ্ছে। মানে কুকুরটা মনে করে 1 মিনিটে 5বার জাম্প দিচ্ছে, খরগোশটা 1 মিনিটে হয়তো 6টা জাম্প দিচ্ছে, এইরকম একটা ব্যাপার বলেছে। আবার কি বলেছে দেখো, আবার আরেকটা জিনিস বলেছে যে কিন্তু কুকুর 5টা পদক্ষেপ, কুকুর 4টে পদক্ষেপ করলে যা যায়, মানে কুকুর 4বার লাফালে যে ডিস্টেন্সটা কভার করবে, খরগোশটা হচ্ছে তোমার 5বার লাফালে সেই ডিস্টেন্সটা কভার করবে। আমি ধরে নিচ্ছি কুকুরটা 1বার লাফালে ডি দূরত্ব অতিক্রম করবে, ধরে নিচ্ছি। তাহলে 4বার লাফালে কতখানি দূরত্ব অতিক্রম করবে, d×4, এই পরিমাণ দূরত্ব অতিক্রম করবে। আচ্ছা আমি ধরে নিচ্ছি খরগোশটা 1বার লাফালে আর মিটার বা সেন্টিমিটার বা কিমি যাই হোক না কেন দূরত্ব অতিক্রম করবে। আচ্ছা খরগোশ তাহলে 1বার লাফালে যদি আর ডিস্টেন্স কভার করে, তাহলে 5বার লাফালে কতখানি ডিস্টেন্স কভার করবে, এইটা 5বার, এইটাই 5 দ্বারা আমরা গুণ করব। এবার দেখো এই বলে দিয়েছে, দেখো দুটো সমান বলে দিয়েছে, মানে কুকুরটা 4বার লাফালে যে ডিস্টেন্স যাবে, খরগোশটা 5বার লাফালে যে ডিস্টেন্সটা যাবে সেটা সমান। এবার এখান থেকে আমরা d/r বের করব। d/r মানে কত হবে, এখানে 5/4 হয়ে গেল। তো d/r সমান কত পেয়ে গেলাম আমরা, 5:4।
মানে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি, দেখো কুকুরটা একবার লাফালে 5 ইউনিট ডিস্টেন্স যায়, আর খরগোশটা একবার লাফালে 4 ইউনিট ডিস্টেন্স যায়। ব্যাস আমার অঙ্ক হয়ে গেছে। জাস্ট এইটা 5:4 এইটা এখানে বসিয়ে গুণ করে দেবো, দিলেই আমার অ্যান্সার। দেখো 5 5 25 আর 4 6 24, মানে ওদের স্পিডের রেশিও কত হয়ে গেল? 24:25, এইটাই অ্যান্সার। 36 কোশ্চেনটা বলেছে 200 গ্রাম সংকর ধাতুতে জিঙ্ক ও তামার অনুপাত 5:3, কত গ্রাম তামা মেশালে নতুন মিশ্রণে জিঙ্ক ও তামার অনুপাত 3:5 হবে? একদম সহজ অঙ্ক। দেখো জিঙ্ক আছে Zn, আর কপার আছে তামা, ওদের অনুপাতটা বলে দিয়েছে 5:3 বলে দিয়েছে। না আমি একটা একটা করে একদমই বের করবো না, একদম সহজ অঙ্ক। দেখো জিঙ্ক আর তামা এদের রেশিওটা কত বলে দিয়েছে? 5:3। এবার দেখো বলেছে যে আরও কত গ্রাম তামা মেশাতে হবে, মানে কপারটা অ্যাড করতে হবে, কপার ওরা অ্যাড করবে। তো কত গ্রাম কপার মেশালে রেশিওটা কত হবে বলে দিয়েছে? 3:5 বলে দিয়েছে, রেশিওটা এইটা হবে। এবার একটা জিনিস খেয়াল করো, মেশানো হবে কোনটা? মেশানো হবে হচ্ছে কপারটা, তামাটা মেশানো হবে। তা তামাটা মেশানো হবে মানে জিঙ্ক তো যেমন আছে তেমনই থাকবে, জিঙ্ক কোনো চেঞ্জ হবে না। আমাকে বলেছে যে কপার মেশানোর কথা, তো আমি যদি কপারটা মেশাই তাহলে কপার, এই যে কপারের পরিমাণটা আছে এইটা চেঞ্জ হবে, তো জিঙ্কটা তো চেঞ্জ হওয়ার কথা ছিল না। কিন্তু এখানে দেখো এখানে জিঙ্ক আছে 5, এখানে জিঙ্ক আছে 3, মানে জিঙ্কটা চেঞ্জ হয়ে গেছে। তো আমি কি করবো? এই দুটো রেশিওতে জিঙ্কটাকে সমান করব। তো সমান করার জন্য দেখো এই রেশিওটাকে আমরা 3 দ্বারা গুণ করব, এই রেশিওটাকে আমরা 5 দ্বারা গুণ করব। এবার দেখো গুণ করলে এই রেশিওটা কত হয়ে যাবে? 3 5 15 3 3 9। আর এই রেশিওটাকে দেখো যদি গুণ করি 3 5 15, আর এই পথটাকে গুণ করলে কত? 5 5 25। দেখো এইবার জিঙ্ক দেখো 15, এখানেও জিঙ্ক দেখো 15, জিঙ্কটা সমান হয়ে গেছে। কিন্তু কপারটা এখানে 9 ছিল, এখানে কত হয়ে গেছে? 25 হয়ে গেছে। মানে কপার কত এখানে অ্যাড হয়েছে? দেখো 16 আর 9 25, মানে 16 হচ্ছে অ্যাড হয়েছে। ক্লিয়ার এইটা? হ্যাঁ, এইবার আমার এই অনুপাতগুলোর কোনো আর কাজ নেই, এই অনুপাতগুলোর আর কোনো কাজ নেই, যে অনুপাতটা তোমাকে বইয়ে দিয়ে দিয়েছিল ওর কোনো কাজ নেই। এবার আমরা এই দুটো অনুপাত নিয়ে কাজ করব। দেখো প্রথমবারে তোমাকে কত গ্রাম জিঙ্ক ছিল, কত গ্রাম মিশ্রণ ছিল বলেছে। দেখো সংকর ধাতুটা বলে দিয়েছিল যে 200 গ্রাম তোমার কাছে সংকর ধাতু ছিল। এবার আমার প্রথমবারে সংকর ধাতু রেশিওটা এখন কত হয়ে গেছে? 15:9 হয়ে গেছে, 15:9 হয়ে গেছে। এইটা আমরা বাদ দিয়ে দেবো, এই রেশিওটাকে এখন আর আমরা নেব না। তো 15 আর 9 যোগ করলে কত? 15 আর 9 যোগ করলে হচ্ছে তোমার 24। তার মানে আমরা যেটা যোগ করে রেশিওতে পাচ্ছি, মানে 15 ভাগ জিঙ্ক 9 ভাগ তামা আছে, তো এই জিঙ্ক আর তামা মানে 15 আর 9 যোগ করলে কত? আমরা পাচ্ছি মোট 24 ভাগ হচ্ছে সংকর ধাতু। আর কোশ্চেনে বলে দিয়েছে মোট সংকর ধাতু কত? 200 গ্রাম, মানে আমরা যেটা 24 পাচ্ছি সেটা সমান সমান 200। এখান থেকে দেখো 1 সমান সমান কত পাবো? তোমরা কিন্তু একেবারে করবে, 200/24 পাবো। এবার কি বের করতে বলেছে? কতখানি আমাকে হচ্ছে তামা যোগ করতে হবে। দেখো তামা প্রথমবারে 9 ছিল, এখন হয়ে গেছে কত? 25, মানে কতখানি যোগ করা হয়েছে? 16 যোগ করা হয়েছে। তাহলে এখান থেকে বলে দেবো 16 সমান সমান কত? ব্যাস ক্যালকুলেশন করলেই অ্যান্সার। দেখো 200 × 16/24। যদি এটা কাটাকুটি করি, দেখো এইটা 8 2 16, 3 8 24, মানে কত হবে? গুণ করলে 400 হবে, 400/3 হবে, 400/3। ওটা যদি ভাগ করি, দেখো 3 1 3, 3 3 9, 3 3 9, এইটা মানে এত গ্রাম আর কি। তো আমাকে কি যোগ করতে হবে? তামা যোগ করতে হবে। 37 প্রশ্নটা বলেছে একটি বাস ও একটি অটোর গতিবেগের অনুপাত 9:5। অটোটি 5 ঘন্টায় 75 কিমি গেলে বাসটি 4 ঘন্টায় কত কিমি যাবে? একদম সহজ অঙ্ক। বলেছে একটা বাস আছে আর একটা অটো আছে, এদের যে স্পিডের রেশিওটা কত বলে দিয়েছে? 9:5 বলে দিয়েছে। আবার একটা জিনিস কি বলেছে দেখো, আবার একটা জিনিস বলেছে অটোটা আর কি 75 কিমি পথ যাচ্ছে কত ঘন্টায়? 75 কিমি পথ যাচ্ছে 5 ঘন্টায়। 75 কিমি পথ যায় 5 ঘন্টায়, তাহলে 1 কিমি পথ কত যাবে? জাস্ট 75কে আমরা 5 দ্বারা ভাগ করব। তো ভাগ করলে কত? 5 15 75, মানে আমরা অটোটার গতিবেগ পেয়ে যাচ্ছি এই 15 কিমি/আওয়ার। অটোর গতিবেগ পেয়ে যাচ্ছি 15 কিমি/আওয়ার। এবার দেখো এখানে অটোর কত রেশিওতে গতিবেগ কত দিয়ে দিয়েছে? 5, মানে আমরা যেটা অনুপাতে 5 পেয়েছি সেটা সমান সমান এখানে 15 পাচ্ছি। তাহলে এখান থেকে 1 সমান সমান কত? 15/5। এবার আমি বাসের গতিবেগটা বের করব, বাসের গতিবেগ মানে কত? 9। তো 9 সমান সমান কত? 15 × 9/5। কাটাকুটি করো, দেখো 3, এই যে 3 9 27, মানে আমরা বাসের গতিবেগ 9 মানে কত পাচ্ছি? 27 কিমি/আওয়ার। এইটা বাসের গতিবেগ পাচ্ছি, মানে 27 কিমি/আওয়ার, মানে কি বাস হচ্ছে প্রতি ঘন্টায় 27 কিমি পথ যায়। এবার কি জানতে চাইছে? বাসটি 4 ঘন্টায় কত কিমি পথ যাবে? জাস্ট একে আমরা 1 ঘন্টায় যদি 27 কিমি যায়, 4 ঘন্টায় কত যাবে? এটাকে আমরা জাস্ট 4 দ্বারা গুণ করব। 4 7 28, 4 2 8, আর 2 কত? 10, মানে বাসটি হচ্ছে 4 ঘন্টায় 108 কিলোমিটার পথ অতিক্রম করবে। 38 কোশ্চেনটা বলেছে দুটি বইয়ের মূল্য সমান 5টি খাতার মূল্য এবং 3টি খাতার মূল্য সমান 11টি পেনের মূল্য। 110টি পেনের পরিবর্তে কয়টি বই পাওয়া যাবে? আচ্ছা, এখানে কি বলেছে দেখো, দুটো
বইয়ের দাম, বইটাকে আমরা বি দ্বারা লিখছি, বইয়ের দাম সমান 5টা খাতার দাম, 5টা খাতার দাম, খাতাটাকে আমরা কে দ্বারা লিখছি। আচ্ছা আবার কি বলেছে দেখো, 3টে খাতার দাম যা, 3টে খাতার দাম যা, 11টা পেনের দাম তাই, 11টা পেন, 3টে খাতা সমান সমান 11টা পেন, এইটা বলে দিয়েছে। এখন তোমার থেকে জানতে চেয়েছে 110টা কিসের পরিবর্তে, পেনের পরিবর্তে কতগুলো খাতা পাওয়া যাবে, এইটা বলে দিয়েছে। তো আমরা কি করব দেখো, ফার্স্ট টাইম এখানে 110টা পেন, তো এখানে এই এই যে ইকুয়েশনটা আছে এইটার বোথ সাইডে আমরা 10 দ্বারা গুণ করব, বোথ সাইডে আমরা 10 দ্বারা গুণ করব। তো এদিকটা 10 দ্বারা গুণ করলে কত হচ্ছে দেখো, এদিকটা 10 দ্বারা গুণ করলে দেখো, এই 11-এর সঙ্গে 10 গুণ করলে কত, 110টা, 110টা পেন সমান সমান আমরা বলতে পারি না 3×10 30টা খাতা বলতে পারি। তো 110টা পেন, এই 10 দ্বারা উভয় সাইডে গুণ করে দিচ্ছি, দিলে কি হচ্ছে 110টা পেন মানে 30টা খাতা বলতে পারি। আবার দেখো এই রেশিওটাকে আমি 30-এ নিয়ে যাবো, কেন এখানে খাতার সঙ্গে এটা আছে, তো এই খাতাটাকে 30টা করবো, তো খাতাটাকে 30 করলে দেখো এটাকে আমরা কত দ্বারা গুণ করবো, 6 দ্বারা গুণ করবো, দেখো তবে তো 5 6 30, মানে বোথ সাইডে আমরা 6 দ্বারা গুণ করবো। খাতা যেহেতু এখানে খাতাটা 30টা হয়ে গেছে, তো এখানেও খাতাটাকে আমি 30 আনবো, তখন আমি বলতে পারবো পেন সমান সমান খাতা। এবার দেখো এটা যদি আমি গুণ করে দিই, দেখো দেখো এখানে যদি গুণ করে দিই, মানে 5 6 30, 30টা খাতা, মানে এখানে গুণ করছি, এইটা সমান 6 2 12, 12টা হচ্ছে বই হয়ে গেল। এবার দেখো 110টা পেন মানে 30টা খাতা, আবার 30টা খাতা সমান 12টা বই, তাহলে এখান থেকে আমি বলতে পারি না 110টা পেন সমান সমান 12টা বই, 12টা বই বই বলতে পারি। তো দেখো এখান থেকে বলতে পারি তো 110টা, মানে এই যে 30, এই 30টা কমন আর কি, মানে এইটা সমান এইটা, মানে সেই ব্যাপারটা এইরকম, এ সমান বি যদি হয়, বি সমান যদি সি হয়, তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি এ সমান সি। হ্যাঁ, সেই ছোটোবেলায় গল্প ছিল, স্যার আমি আপনাকে ভালোবাসি, আপনি আপনার মেয়েকে ভালোবাসেন, সুতরাং আমি আপনার মেয়েকে ভালোবাসি, এরকম একটা ব্যাপার। তো দেখো এখানেও ঠিক তেমন আর কি, এ সমান বি, বি সমান সি, এখানে পুরো সেম জিনিসটা করা হয়েছে। তাহলে এখান থেকে তাহলে অ্যান্সারটা কী হয়ে যাবে দেখো, 110টা পেনের পরিবর্তে কটা বই পাওয়া যাবে, 12টা বই পাওয়া যাবে, মানে 12 অ্যান্সার। 39-এর কোশ্চেনটা বলেছে, একজন দক্ষ, একজন অর্ধদক্ষ, একজন অদক্ষ শ্রমিক যথাক্রমে 7 8 10 দিন কাজ করে মোট 369 টাকা মজুরি পান। তাদের কাজের অনুপাত 1:3:1:4:1:6 হয়। প্রতিটি দক্ষ শ্রমিক কত টাকা পাবে? আচ্ছা, এখানে 3জন লেবার আছে, একটা স্কিল্ড মানে দক্ষ শ্রমিক, একটা সেমি স্কিল্ড মানে অর্ধদক্ষ শ্রমিক, আর একটা আনস্কিল্ড মানে সবে সে কাজ শিখছে আর কি। 3 ধরনের শ্রমিক আছে। এইবার স্কিল্ড লেবারটা 7 দিন কাজ করেছে, অর্ধদক্ষটা সে 8 দিন কাজ করেছে, আর যে কাজ শিখছে আর কি শিক্ষা নেবই সে হচ্ছে 10 দিন কাজ করেছে। এইবার কি বলেছে দেখো, ওদের কাজের অনুপাতটা, এবার ওরা মোট টোটাল টাকা পেয়েছে কত, 369 টাকা মোট পেয়েছে, ওরা এই টাকাটা মোট পেয়েছে। এইবার যে প্রতিদিন কাজের যে রেশিওটা, 3জনের কাজের যে প্রতিদিনের রেশিও, সেটা বলেছে 1:3:1:4:1:6। এবার দেখো এ 7 দিন কাজ করেছে, এ 8 দিন কাজ করেছে, এ 10 দিন কাজ করেছে, তোমাদের মনে এটাই হতে পারে যে তাহলে এই রেশিওতে টাকাটা ভাগ করে দেবো, কিন্তু এই রেশিওতে টাকাটা ভাগ করলে হবে না। মনে করে যে স্কিল্ড লেবার প্রতিদিন মনে করে 100 ইট গাঁথতে পারে, যে সেমি স্কিল্ড লেবার সে হয়তো প্রতিদিন 90টা ইট গাঁথতে পারে, আর যে আনস্কিল্ড লেবার সে হয়তো প্রতিদিন হচ্ছে তোমার 50টা ইট গাঁথতে পারে। তো যে প্রতিদিন 100টা ইট গাঁথবে আর যে প্রতিদিন 50টা ইট গাঁথবে, তারা কি দুজনে একই পরিমাণ স্যালারি নেবে? নেবে না, তো আলাদা আলাদা নিতে হবে। তো তখন কি হবে, আমরা এই দিন আর কাজের যে দক্ষতা তার গুণফল অনুযায়ী আর কি আমরা টাকাটা ভাগ করব। দেখো এটা কাজের দক্ষতার রেশিও কত দিয়েছে, 1:3:1:4: এটা কত ছিল, আমি 1:4 ভুল লিখেছি, কত ছিল গো, হ্যাঁ 1:6 ছিল, এইটা ছিল। এবার এই রেশিওটা দেখো ফ্র্যাকশানে আছে, আমরা রেশিও ফ্র্যাকশানে রাখতে পারি না, তার জন্য কি করব, এটাকে পূর্ণ সংখ্যায় নিয়ে যাবো, নিয়ে গেলে 3 4 আর 6-এর এলসিএম করবো, 3 4 আর 6-এর এলসিএম কত, 12। প্রত্যেকটা রেশিওকে আমরা 12 দ্বারা গুণ করবো, প্রত্যেকটা রেশিওকে আমরা 12 দ্বারা গুণ করবো। দেখো 12 দ্বারা গুণ করলে দেখো এটা কাটাকুটি করলে 3 4 12, এটা কাটাকুটি করলে 3 4 12, এটা দেখো 6 2 12। ব্যাস, এবার এখানে আমরা কত বসিয়ে দেবো, এখানে 4 বসিয়ে দেবো, এখানে আমরা 3 বসিয়ে দেবো, এখানে আমরা 2 বসিয়ে দেবো। ব্যাস, এটাকে আমরা আবার গুণ করে দেবো। দেখো 4 7 28, 3 8 24, আর এটা 10 2 20। ব্যাস, এইটা হয়ে গেল অ্যাকচুয়ালি ওদের যে টাকাটা ভাগ হবে আর কি সেই রেশিও। এবার এটাকে কিছু আরও ছোটো করা যাচ্ছে, হ্যাঁ 4 দ্বারা ভাগ করলে ছোটো হয়ে যাচ্ছে, তো 4 দ্বারা ভাগ করে দাও, 4 7 28, 4 7 28, 4 6 24, 4 5 20, মানে এই 6:5 7:6:5 এই রেশিওতে আর কি ওদের টাকাটা ভাগ হবে। তো দেখো যে স্কিল্ড লেবার সে 7 টাকা পাবে, যে সেমি স্কিল্ড সে হচ্ছে 6 টাকা পাবে, আর যে অদক্ষ শ্রমিক সে হচ্ছে 5 টাকা পাবে। তাহলে মোট ক টাকা পাবে, 6 আর 7 যোগ করলে 13, 13 আর 5 যোগ করলে কত, মোট হচ্ছে 18, মোট 18 টাকা পাবে। আর কোশ্চেনে দেখো মোট টাকাটা কত বলে দিয়েছে, কোশ্চেনে মোট টাকা বলে দিয়েছে 369 টাকা, এইটা। তো এখানে 1 সমান সমান কত, 369/18,
কার টাকা বের করতে বলেছে তোমার থেকে? তোমাকে বের করতে বলেছে হচ্ছে দক্ষ শ্রমিকের টাকাটা। দক্ষ মানে কত? 7। মানে এখান থেকে আমি 7 সমান সমান কত বের করে দেবো? 369/18 ইন্টু 7। ব্যাস, এইটা ক্যালকুলেশন করলেই আমার হয়ে যাবে। দেখো এটা যদি আমরা ক্যালকুলেশন করি কত হবে? 18 একে 18, 18 দুগুণে 36, মানে 2 হলো, 2 হলো। আচ্ছা 2 হলো, তার মানে 9টা নামবে, মানে একটা শূন্য হবে, 0.51890 এইটা হবে। আর গুণ করে দাও, গুণ করলে কত? 5 7 35-এর 5, এইটা 7 দুগুণে 14, এই টাকাটা পাবে। মানে একটা স্কিল্ড লেবার যে আছে আর কি, সে 143.5 টাকা, মানে এখানে দেখো 143.50 টাকা, মানে অপশান বি হচ্ছে এখানে, অপশান বি তোমাদের কারেক্ট। 40-এর প্রশ্নটা বলেছে কোনো ত্রিভুজের 3টি বাহু 5, 6 ও 8-এর সমানুপাতি, বৃহত্তম ও ক্ষুদ্রতম বাহুর সমষ্টি 39 সেমি হলে মধ্যম বাহুর দৈর্ঘ্য কত? দেখো এখানে যে বলেছে 3টি বাহু সমানুপাতি বলেছে, তো এই কথাটার মানেই হচ্ছে 3টি বাহু রেশিও হয়ে যাচ্ছে 5:6 আর একটা কত আছে 8। এই 3টে যে সমানুপাতি বলে দিয়েছে, এই কথাটার মানেই হচ্ছে ওই ত্রিভুজের 3টে বাহু রেশিও হচ্ছে এইটা। এবার কি বলেছে দেখো, বলেছে যে বৃহত্তম ও ক্ষুদ্রতম বাহুর সমষ্টি। বৃহত্তম বাহু মানে কত? 5। ক্ষুদ্রতম বাহু মানে কত? 8। 5 আর 8 যোগ করলে কত? 5 আর 8 13। এই সমষ্টিটা কোশ্চেনে বলে দিয়েছে কত? দেখো কোশ্চেনে বলে দিয়েছে 39। তোমার থেকে কি জানতে চেয়েছে? মধ্যম বাহু। মধ্যম বাহু মানে কত? 6। তো 1 সমান সমান কত? 39/13। আর তাহলে 6 সমান সমান কত? 39/13 ইন্টু 6। দেখো 13 একে 13, 13 দুগুণে 26, 3 13 39, 3 6 18। মানে যেটা মধ্যম বাহু তার লেন্থটা হচ্ছে 18 সেন্টিমিটার। 41-এর প্রশ্নটা বলেছে 64কে 3টি ভাগে বিভক্ত করো যেন তারা 2, 4 ও এক্সের সাথে সমানুপাতি হয়। ক্ষুদ্রতম অংশ 10.2/3 হলে এক্স সমান কত? আচ্ছা, মানে 3টে সমানুপাতি হয়, মানে এখানে বলেছে 2, 4 আর এক্সের সমানুপাতি হয়। এই কথাটা মানে হচ্ছে আমরা 64কে যদি ভাঙি আর কি, এই 3টে রেশিওতে ভাঙিছি, 2:4:x, এই 3টে রেশিওতে ভেঙেছি। তার মানে এখান থেকে আমরা পাই এই 3টাকে যদি যোগ করি, 2 আর 4 যোগ করলে কত? 6। 6-এর সঙ্গে এক্স যোগ করলে কত? 6 + x। আমরা রেশিওতে যোগ করে যেটা পাচ্ছি সেই টোটালটা কত বলে দিয়েছে? এখানে 64 বলে দিয়েছে। এবার তোমাকে দেখো বলে দিয়েছে ছোটোটা হচ্ছে 10.2/3। আচ্ছা ছোটো মানে কোনটা? দেখো ছোটো মানে তো এইটা হবে। ছোটো যদি এইটা হতো তাহলে তোমাকে অঙ্কটা করার পর এক্সটা যদি ছোটো হতো তাহলে অঙ্কটার তো কোনো মানেই হতো না। তোমাকে ছোটোটা বলে দিয়েছি 10.2/3, এক্সটাই যদি ছোটো হবে তাহলে আমাকে ছোটোটা আর বের করতে দেবে কেন? মানে এক্সের মান আর বের করতে দেবে কেন? তখন তো এক্স সমান তো 10.2/3 হয়ে যেত। তাহলে ছোটোটার মানে কত? 2 আর কি। তো তাহলে এখান থেকে আমরা যদি করি, দেখো 64/1 সমান সমান কত? 6 + x। আর আমি ছোটোটাকে বের করিনি, 2 সমান সমান কত? তাহলে 64 × 2/6 + x। আমাদের নিয়মে আমরা ছোটোটা পাচ্ছি এইটা। আর কোশ্চেনে দেখো ছোটোটা কত বলে দিয়েছে? কোশ্চেনে ছোটোটা বলে দিয়েছে 10.2/3 বলে দিয়েছে। তো আমরা যেটা পেয়েছি 64 × 2/x 6 + x, এইটা সমান সমান 10.2/3। এবার এখান থেকে ক্যালকুলেশন করো না, এখান থেকে যদি ক্যালকুলেশন করো দেখো, আচ্ছা এইটা একেবারে এটাকে আমি গুণ করে দিচ্ছি। দেখো 3 × 10 = 30, 30 আর 2 যোগ করলে কত? 32, মানে এটা 32/3 হবে, 32/3 হবে। হ্যাঁ 10.2/3, এটাও ভুলে গেছো। আচ্ছা নিচে 3 কী হয়? এইটার সাথে এটা গুণ হয়, গুণ করে যেটা পাও সেটা যোগ হয়। তো দেখো 3-এর সঙ্গে 10 গুণ করলে কত? 3 × 10 = 30, ওর সঙ্গে 2 যোগ করলে কত? 32। আমি এটাই লিখেছি। ক্লিয়ার? এবার দেখো কাটাকুটি করো, 32 দুগুণে 64, মানে 6 + x সমান 2 দুগুণে 4, আর এটা কোনাকুনি গুণ করলে কত হবে? 3 4 12। x সমান কত হচ্ছে? 12 - 6, বিয়োগ করলে কত? 6। x এর মান কত পেয়ে গেলাম? 6। 42-এর প্রশ্নটা বলেছে কিছু গরু ও পায়রার মধ্যে পায়ের সংখ্যা মাথার সংখ্যার দ্বিগুণের থেকে 12 বেশি, গরুর সংখ্যা কত? আচ্ছা আমি ধরে নিচ্ছি মোট গরুর সংখ্যা সি সংখ্যক গরু আছে, আর পায়রা মানে পিজিয়ন, আমি ধরে নিচ্ছি পি সংখ্যক হচ্ছে পায়রা আছে। ক্লিয়ার? আমি ধরে নিচ্ছি সি সংখ্যক গরু আছে, পি সংখ্যক পায়রা আছে। এবার দেখো এখানে কি বলেছে? বলেছে যে মোট যে পায়ের সংখ্যাটা মোট মাথার সংখ্যার দ্বিগুণের থেকে 12টা বেশি আর কি। তো দেখো প্রথমবার আমরা যদি মাথার সংখ্যা হিসেব করি, সি সংখ্যক গরু আছে, পি সংখ্যক পায়রা আছে, প্রত্যেকটা গরুরও একটা করে মাথা আছে, প্রতিটা পায়রারও একটা করে মাথা আছে। তাহলে সি সংখ্যক গরু, পি সংখ্যক পায়রা, এদের মোট হচ্ছে মাথা সংখ্যা কত? সি সংখ্যক গরু সিটা মাথা থাকবে, পি সংখ্যক পায়রা পিটা মাথা থাকবে, মানে এইটা ওদের মোট মাথার সংখ্যা। এবার পায়ের সংখ্যায় আসো, পায়ের সংখ্যাটা আমরা হিসেব করি। একটা গরুর কটা করে পা থাকে বলো তো? একটা গরুর 4টে করে পা থাকে। তাহলে সি সংখ্যক গরুর কটা পা হবে? 4c। প্রতিটা গরুর যদি 4টে করে পা থাকে তাহলে সি সংখ্যক গরুর সিটা গরুর কটা পা থাকবে? সি × 4, এইটা পা থাকবে। আচ্ছা দেখো প্রতিটা পায়রার কটা করে পা থাকে? প্রতিটা পায়রা 2টো করে পা থাকে। কটা পায়রা আছে? পি সংখ্যক পায়রা আছে, তাহলে মোট পায়রার পা কত? এইটা। তাহলে মোট পায়ের সংখ্যা কত হয়ে গেল? দেখো সি সংখ্যক গরুর পায়ের সংখ্যা 4c,
পি সংখ্যক পায়ের আর পায়ের সংখ্যা 2p, মোট পায়ের সংখ্যা হয়ে গেল এইটা। এবার কি বলেছে দেখো, এই পায়ের সংখ্যাটা এইটা বলে দিয়েছে মোট ওদের যে, আচ্ছা মোট যে মাথার সংখ্যা, মোট মাথার সংখ্যা কত, c প্লাস পি, এই মোট মাথার সংখ্যার থেকেও আর কি, মাথার সংখ্যা দ্বিগুণের থেকেও আর কি 12 বেশি। এখানে কি বলেছে দেখো, বলেছে যে মোট পায়ের সংখ্যাটা, যে মোট মাথার সংখ্যা, এইটা মাথার সংখ্যায় দ্বিগুণ মানে 2 দ্বারা গুণ করেছি, এর থেকেও 12টা বেশি আর কি, পায়ের সংখ্যাটা এই মাথার সংখ্যা দ্বিগুণের থেকেও আর কি 12টা বেশি, তাই এখানে 12 আমরা যোগ করে দিয়েছি। ক্লিয়ার? এবার এখান থেকে ক্যালকুলেশন করলেই তুমি গরু পেয়ে যাবে। দেখো 4c প্লাস 2p, আর এইটা যদি গুণ করে দাও দেখো এখানে 2cটা, এখানে 2c হবে, এখানে 2p হবে, বাঁ দিকে আনলে বিয়োগ হয়ে যাবে, মানে 2c মাইনাস 2p, আর এই দিকে সমান সমান কী পড়ে রইলো, 12 পড়ে রইলো। দেখো এই মাইনাস 2p প্লাস 2p কেটে যাবে, আর এই দুটো বিয়োগ করলে দেখো 2c হবে, 2c সমান সমান 12, কাটাকুটি করো, 6 দুগুণে 12, মানে c সমান কত পেয়ে যাচ্ছি, 12, c সমান পাচ্ছি 6, মানে ওখানে গরু আছে কটা, 6টা হচ্ছে গরু ছিল। 43 এর কোশ্চেনটা বলেছে 375 টাকা এ বি সি এর মধ্যে ভাগ করা হলো, যদি প্রত্যেকে 5 টাকা কম পেত তবে তাদের অংশের অনুপাত হয় 1:2:3, সি কত টাকা পেল? আচ্ছা এখানে তিনজন আছে, এ আছে, বি আছে, আর সি আছে, তিনজন আছে। এবার ওরা মোট কত টাকা, 675 টাকা ওরা ভাগ করছে, এদের অ্যাকচুয়াল টাকাটা হচ্ছে 675 টাকা। এখন রেশিওটা কিন্তু এইটা রেশিওটা বলে দেয়নি তোমাকে, যে রেশিওটা বলে দিয়েছে, বলেছে যে ওরা যদি প্রত্যেকে 5 টাকা করে কম নিত, প্রত্যেকে 5 টাকা করে কম নিলে তিনজনের মোট কত টাকা কম নিত, তিনজন 3 5 15 টাকা নিশ্চয়ই কম নিত। প্রত্যেকে যদি 5 টাকা করে কম নেয়, প্রত্যেকে যদি 5 টাকা করে কম নেয়, তাহলে তিনজনে কত টাকা মোট কম নেবে, 3 5 15 টাকা কম নেবে, তাই তো? তার মানে ওরা যদি 15 টাকা কমে যেত এখান থেকে, মানে 15 টাকাটা যদি বিয়োগ করি দেখো 660, মানে তাহলে কত টাকা থাকতো, 660 টাকা। এই টাকাটা রেশিওটা কত বলে দিয়েছে দেখো, এই টাকাটা 1:2:3 এই রেশিওতে আর কি ভাগ করেছে, এই 660 টাকা রেশিওটা এখানে দিয়ে দিয়েছে। কখনো যেন ভুল করে এটা করতে যেও না যে 5 টাকা কম নিত মানে একবার একটা 5 বিয়োগ করলে, একটা 5 বিয়োগ করলে হবে না, তিনজন আছে মানে 3টে করে 5 টাকা বিয়োগ যাবে, মানে 15 টাকা বিয়োগ যাবে। এইবার দেখো অঙ্কটা সেই আগের মতো পুরো সহজ, বলেছে সি ক টাকা পাবে। দেখো সি এর টাকা, এই এর টাকা 1, বি এর টাকা 2, সি এর টাকা 3, এই কটা যদি সব যোগ করি, 1 আর 2 যোগ করলে 3, 3 আর 3 যোগ করলে কত, 6। আচ্ছা আমরা যেটা পাচ্ছি 6, কোশ্চেনে সেটা কত বলে দিয়েছে, 660, তাহলে 1 সমান সমান কত, 660/6। এবার কার টাকা বের করতে বলেছে, সি এর টাকা, আমি সি এর টাকা বের করবো 3, তাহলে 660 ইন্টু 3 হয়ে যাবে, নিচে কত হয়ে যাবে, এইটা কাটাকুটি করো, 110, মানে 330 টাকা। সি এর হচ্ছে 330 টাকা, কিন্তু না এটা অ্যান্সার নয়। কেউ যদি 330 অ্যান্সার করে আসো তাহলে কিন্তু ভুল হবে, এখানে অপশানে 330 নেই, কিন্তু থাকতে পারতো 330, কিন্তু অ্যান্সার হবে না। তার কারণ কি বলতো, প্রত্যেকে তো 5 টাকা করে কম নিয়েছে, তার মানে এই 5 টাকা কম নেবার পরে সি হচ্ছে 330 টাকা পেয়েছে, তাহলে অ্যাকচুয়ালি সি কত টাকা পাওয়ার কথা, তার মানে এর সঙ্গে এক্সট্রা আমাকে 5 টাকাটা অ্যাড করতে হবে, মানে 335, মানে সি অ্যাকচুয়ালি পেয়েছিল আর কি 335 টাকা পেয়েছিল।